আসসালামু আলাইকুম। স্বপ্নের দেশ ইউরোপের পথে পাড়ি দিয়ে আমাদের বাংলাদেশের হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করতেছে। এটা হচ্ছে প্রতিদিন এবং প্রতিনিয়ত ঘটনা, কিন্তু আমাদের বাংলাদেশের কেউ এই পরিস্থিতি কিংবা এই অবস্থা থেকে নিজেকে সতর্ক কিংবা পরিবর্তন এখনো করতে পারে নাই। যেখানে ইউরোপের পথে পাড়ি দেওয়া প্রতিটা মানুষই বিপদের সম্মুখীন হয়, সেখানে তারা প্রতিনিয়তই ওই পথটাকেই বেছে নিচ্ছে। তেমনিভাবে আজকে কিংবা আগামীকাল হয়তোবা আরও অনেক মানুষ এই স্বপ্নের পথ ইউরোপে পাড়ি দিবে, কিন্তু এই ইউরোপের পথে পাড়ি দিয়ে কতজন মানুষ যেতে পারে কিংবা কতজন মানুষ ওইখানে জীবন দিতে হয়, এটার কোনো হিসাব কিংবা কোনো কিছুই আমাদের কারো হাতে নাই কিংবা আমরা কেউ জানি না। যার জন্য আমরা এটাকে নিয়ে কখনো পরিবর্তনশীল হওয়ার চিন্তা করি না এবং আমরা নিজ থেকে পরিবর্তন হই না। তেমনিভাবে বর্তমানে আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি ভাইরাল হওয়া একটা বিষয় হচ্ছে যে মাদারীপুরের সজীব নামে একজন বাংলাদেশি ভাই ইউরোপের পথে পাড়ি দিয়ে মৃত্যুবরণ করেছে। সেই সাথে ওনার পরিবার ওনাকে বাঁচানোর জন্য 50 লাখ টাকা খরচ করেও ওনাকে বাঁচাতে পারে নাই দালাল চক্রের হাত থেকে। অথচ আমরা শুধু এটা যদি আমরা চিন্তা করি যে আজকে সোশ্যাল মিডিয়ায় যে বিষয়গুলি তুলে ধরা হয় কিংবা আমরা যা জানতে পারি, তার থেকে আরো 10 গুণ বেশি হয়তোবা আমাদের অজানাই থেকে যায়। কিন্তু তারপরও আমরা এই বিষয়গুলি যখন আমরা জানি কিংবা এই বিষয়গুলি যখন আমরা দেখি, ওইগুলি আমরা সবসময় এড়িয়ে চলি। আমরা কখনো ওইটাকে কখনো চিন্তা করি না যে এটা তো আমার সাথেও হতে পারে। আমরা এটা থেকে কখনো নিজেকে পরিবর্তন করার চিন্তা করি না। আজকে উনি হয়তোবা 50 লাখ টাকা ওনার খরচ হয়েছে, ওনাকে বাঁচানোর জন্য পরিবার চেষ্টা করেছে, হয়তোবা অনেক বেশি মনে হতে পারে সবার কাছে, কিন্তু ইউরোপের নাম কিংবা ইউরোপে যাওয়ার স্বপ্ন যে মানুষটাই দেখে তার গুনতে হয় 20 থেকে 30 লাখ টাকা। এটাকে সবাই স্বাভাবিক মনে করে এবং এই 20-30 লাখ টাকা দিয়ে ইউরোপে যাওয়াটা তার কাছে অনেক বড় একটা ব্যাপার হয়ে যায় যে আমি ইউরোপ যাইতে পারলে আমার সব কিছু হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে 20 থেকে 30 লাখ টাকা দিয়ে আপনারা অবৈধ পথে ইউরোপে যাওয়ার পথে আপনাদের জীবনের ঝুঁকি নিয়ে আপনারা পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলে আপনারা কেন এইসব চিন্তা কেন আপনাদের মাথায় আসে? আজকে দেখেন যে ভাইটি মারা গেছেন মাদারীপুরের সজীব ভাই, উনি হচ্ছে দেখেন উনি তো ওনার জীবন তো শেষ হয়ে গেছে। সেই সাথে ওনার পরিবার হয়তোবা ঋণ করে হোক যে কোনো মাধ্যমে হোক 50 লাখ টাকা ওনার পিছনে খরচ করেছে। টাকা গেল, নিজের জীবন গেল, সাথে পরিবারকে আরো ধ্বংসের দিকে ফেলে গেল। একটা পরিবারের কাছে এর থেকে কষ্টের বিষয় আর কোনো কিছুই হতে পারে না। আর আমাদের বাংলাদেশের সরকার কি বলবো যে প্রবাসীদের প্রতি বছর কত বিলিয়ন ডলার রেমিটেন্স আসে, শুধু ওইটাই হিসাব করে, কিন্তু প্রবাসীরা প্রতি বছর কতজন প্রবাসী, কত হাজার প্রবাসী অবৈধ পথে কিংবা দালাল চক্রের হাতে মৃত্যুবরণ করতেছে, ওইটার হিসাব সরকারের কাছে নাই কিংবা সরকার ওইটাকে নিয়ে কখনো চিন্তা করে না। একটা বিষয় ভাবা যায় যে যেখানে প্রবাসীরা এত টাকা, এত বিলিয়ন বিলিয়ন ডলার দেশের জন্য রেমিটেন্স পাঠায়, ওইখানে প্রবাসীদের জন্য কি করা হয়েছে? আজকে যে পরিবারটা ওনার সন্তানকে হারিয়েছে, ওনারা কি কখনো স্বাভাবিকভাবে বাঁচতে পারবে? কখনোই পারবে না। উন্নত মানের জীবন তৈরি করার জন্য এই ইউরোপের দেশে যাওয়ার চিন্তা ভাবনা করে। অথচ আমি মনে করি যে একজন ব্যক্তি যদি 20 থেকে 30 লাখ টাকা যদি সে ম্যানেজ করতে পারে, সে বাংলাদেশে প্রতি মাসে মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারবে। তো তারা কেন কিংবা কি চিন্তা করে ইউরোপের মতো দেশে যাওয়ার চিন্তা ভাবনা করে, তাও জীবনের ঝুঁকি নিয়ে? আসলে কি বলবো যে এই প্রবাসটা যে আসলে বাংলাদেশের কত পরিবারের সন্তানের জীবন নিচ্ছে এবং কত পরিবারকে বিপদের দিকে ফেলে দিচ্ছে, এটা আসলে এটা নিয়ে সরকার কোনো কিছু করতেছে না কিংবা সরকার এটা নিয়ে কোনো কথা বলে না। সরকার এখন নীরব ভূমিকায় আছেন। এটা শুধু এখনকার অবস্থা না, এটা হচ্ছে আমাদের
দীর্ঘ বাংলাদেশের কখনোই মানে কোনো সরকার এই প্রবাসীদেরকে নিয়ে কথা বলতে পারে নাই। বাংলাদেশের সরকার সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করে, দেশের উন্নতি নিয়ে চিন্তা ভাবনা করে, দেশের রাস্তাঘাট তৈরি করে, দেশের বড় বড় সংস্কার করে। কিন্তু এই যে একটা সমস্যা, এই যে প্রবাসীদের একটা সমস্যা, যেটাতে বাংলাদেশের সবচেয়ে বড় অবদান আছে, ওইটার দিকে কিন্তু কোনো সরকার আজ পর্যন্ত কথা বলে নাই। তো এখন আসলে কি বলবো, যে সরকারের কাছে আসলে মানে বিনীত অনুরোধ করব যে সরকার যেন ওই পরিবারটার পাশে দাঁড়ায়, যে মাদারীপুরের সজীব যিনি মৃত্যুবরণ করেছেন ওনার পরিবারের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব, এবং যে প্রতারক চক্ররা এই কাজটি করেছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া দরকার। এবং আপনারা ইউরোপ বলেন কিংবা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ বলেন, এই যে প্রতারণা চক্রটা এটা কিন্তু খুব বেশি পরিমাণে আমাদের বাংলাদেশে যখন কেউ বিদেশে যাওয়ার নাম নেয় তখনই কিন্তু তার জন্য কিন্তু একটা প্রতারণার ফাঁদ পাতা হয়, যেখান থেকে কেউ বাঁচতে পারে না। তো সেক্ষেত্রে এটা নিয়ে যদি সরকার কোনো কার্যকলাপ না করে কিংবা এটা নিয়ে যদি কোনো সিদ্ধান্ত না নেয় সরকার, এটা সমাধানের জন্য যদি কোনো কিছুই না করে, তো এটা তো আসলে মানে এভাবেই যাবে, এটা তো আসলে কখনোই সমাধান হবে না। আর আমি তাদেরকে বলতে চাই, দেখেন আপনারা আসলে বুঝেন না, যে আপনারা মনে করেন যে আসলে ইউরোপের মতো দেশে মানে যাওয়াটাই আসলে অনেক কিছু। দেখেন আমি আপনাকে একটা কথা বলি, যে ইউরোপ বলেন আপনি যে কোনো দেশ বলেন, ওইখানে গিয়ে কিন্তু আপনার কাজ করতে হয়, ওইখানে গিয়ে আপনার কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনার যে টাকা দিয়ে ইউরোপে যান, ওই টাকা দিয়ে আপনি বাংলাদেশে যদি আপনি ব্যবসা শুরু করেন, ওইখান থেকে আপনি 1-2 বছর পর আপনার যে প্রফিট আসবে ওই টাকা দিয়ে আপনি ইউরোপে ঘুরতে যেতে পারবেন। আপনারা এই 20 লাখ 30 লাখ টাকা দিয়ে এত রিস্ক নিয়ে অবৈধ পথে আপনারা ইউরোপে যান। অথচ কি বলবো, আপনারা হয়তো বা জানেন না যে ইউরোপে যাওয়ার পথে যদিও কেউ যেতে পারে কিংবা যারা ওই পর্যন্ত পৌঁছাতে পারে, এটা সত্যি যে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারে, কিন্তু তার সর্বনিম্ন 1 থেকে 2 বছর সময় লাগে ওইখানের কাগজপত্র সবকিছু ঠিক করতে। তো এত সমস্যার সম্মুখীন হয়ে আপনি 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করাটাকে খুব বেশি মনে করেন। আপনি যে 20-30 লাখ টাকা খরচ করে গেলেন, ওই টাকাটাই তো আপনার ওটাতে অনেক সময় লাগে। তারপর আপনি যে 1-2 বছর ওইখানে যাওয়ার পর কষ্ট করবেন, ওইটার হিসাব আপনাকে কে দিবে? অথচ আপনারা কখনো চিন্তাই করেন না যে নিজেরা উদ্যোক্তা হবেন কিংবা নিজেরা ব্যবসা করবেন। ওইরকম চিন্তা ভাবনায় আমাদের নতুন প্রজন্মের মাথা থেকে আসলে এই প্রবাস নামের যে একটা শব্দ, ওইটা আসলে কেড়ে নিয়েছে, যে কেউ যেন ব্যবসা না করতে পারে কিংবা নিজে উদ্যোক্তা না হতে পারে। এই জন্য এই প্রক্রিয়াটা কিন্তু খুব কঠিনভাবে কাজ করতেছে। আপনি দেখেন বাংলাদেশের যে পরিস্থিতি, অথচ প্রতি বছর বিলিয়ন ডলার যাচ্ছে দেশের বাইরে থেকে, রেমিটেন্স যাচ্ছে, কিন্তু কোথায় আপনার বাংলাদেশের উন্নত কিংবা পরিবর্তন কোথায়? আজকে আপনি দেখেন বাংলাদেশের কোনো সাধারণ মানুষের কোনো পরিবর্তন হয়েছে কিংবা তারা ভালোভাবে জীবনযাপন করতেছে, ওইরকম কোনো কিছুই নাই। আপনার রেমিটেন্স, আপনার এগুলি হয়তোবা দেশে যায়, কিন্তু দেশের সরকার হয়তোবা সঠিক কাজে লাগাতে পারে না। আপনি একদিক দিয়ে রেমিটেন্স পাঠাবেন, আরেক দিক দিয়ে সরকার দলের লোকেরা বাহিরে পাচার করবে। তো এই বিষয়গুলি আপনারা যতদিন পর্যন্ত না বুঝবেন যে আসলে আপনার একটা কাজ করলে ওই কাজটার মধ্যে আপনার লাভ কিরকম হবে কিংবা আপনার পরিশ্রম কিরকম হবে, ওইটা চিন্তা যতদিন না করতে পারবেন আপনারা, ততদিন আপনাদের জীবনের কোনো কিছুই পরিবর্তন হবে না। যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন, আপনারা এখন থেকে এগুলি বাদ দেন ভাই। এইভাবে আর কত আপনারা জীবন দিবেন? আজকে আপনারা দেখেন মাদারীপুরের এই যে সজীব নামে যে ছেলেটা মারা গেছেন, ওনার পরিবারের অবস্থাটা আপনারা দেখেন। এই যে পরিবারকে ভালো রাখার জন্য এত লাখ টাকা খরচ করে ইউরোপের পথে পাড়ি দিল, আজকে 50 লাখ টাকা খরচ করে তার জীবন বাঁচাতে পারলো না। 2-3টা দেশ ঘুরে তারপর ইউরোপে যেতে হয়, এবং অনেকে যেতে পারে না, অনেকে মাঝপথেই মৃত্যুবরণ করতে হয়। তো
টাকা দিয়ে আপনারা ইউরোপ যেতে পারবেন, টাকা দিয়ে আপনারা বাংলাদেশে ব্যবসা করতে পারবেন না। আপনাদের আসলে যদি সাধারণ জ্ঞানটুকু থাকতো তাহলে আপনারা কখনো এই চিন্তাটা করতেন না। আপনারা, আমি জানি এটার মধ্যে আসলে আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা সবকিছুই এটার জন্য দায়ী। কিন্তু দেখেন, ওনারা তো হয়তোবা কোনো এক সময় করবে, আপনারা যখন এটা নিয়ে কথা বলবেন হয়তোবা ওনারা এটা সমাধান করবেন। কিন্তু তার আগে আপনার নিজ থেকে তো আপনার নিজের পরিবর্তন করতে হবে যে না, আমি এভাবে আর কখনো আমি অবৈধ পথে আমি যাব না। এটা দেশের জন্য কতটা ভয়ানক এবং এটা মানে একটা পরিবারের জন্য কতটা বিপজ্জনক, এটা আসলে মানে আপনাদেরকে আমার বোঝানোর মতো ভাষা নাই। যে ভাইটা মারা গেছেন, ওনার পরিবারের অবস্থা দেখে আসলে আমার নিজেরই এখন আসলে খুব খারাপ লাগতেছে যে আসলে কি করবে। আসলে একটা মানুষ আসলে প্রবাসে কেন আসে? এই যে এত কিছু মানে ত্যাগ করে, পরিবার ত্যাগ করে এত কিছু কেন করে, সে জীবনের ঝুঁকি কেন নেয় পরিবারকে ভালো রাখার জন্য? আজকে একটাবার আপনারা চিন্তা করেন যে ভাইটা চলে গেলেন, এই দুনিয়া থেকে চলে গেলেন যে ভাইটা, ওই ভাইটার পরিবারকে এখন কে দেখবে? সে শুধু নিচে একা যায় না, সে তার পরিবারকে বিপদে ফেলে এবং মানে টাকাও গেছে, তার জীবনও গেল, তার পরিবারকেও বিপদের মধ্যে ফেলে গেল। আমি দেখেন, আমি আসলে এটা বলবো না যে আসলে ওনার কোনো ভুল ছিল, ওনার ভুল ছিল না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এটার পিছনে সম্পূর্ণ দালাল চক্রের হাত আছে এবং দালালরা এটার জন্য দায়ী। তো দালালদের কঠিন থেকে কঠিন বিচারের জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং এটা নিয়ে প্রতিটা সাধারণ জনগণের কথা বলা উচিত। আর আমি এটা বলবো যে এরকম চিন্তা ভাবনা আপনারা আর কইরেন না যে 20 থেকে 30 লাখ টাকা দিয়ে আপনার ইউরোপে যেতে হবে। এরকম চিন্তা ভাবনা করা আসলে কোনো স্বাভাবিক মানুষের কাজ হতে পারে না। দেখেন, আমি আপনাদেরকে আরেকটু সহজভাবে বুঝিয়ে বলি যে আপনারা অনেকে যেটা মনে করেন যে ইউরোপে তো আসলে ইউরোপের মতো, যেমন ইতালিতে যদি আমি যেতে পারি তাহলে ওইখানে আমি নাগরিকত্ব পাবো, তারপর হচ্ছে আমার মানে 1 থেকে 1.5 লাখ টাকা আমি প্রতি মাসে ইনকাম করতে পারবো। সেক্ষেত্রে আমি আপনাদেরকে, আমার 2 ফ্রেন্ড আছে ইতালিতে, তাদের কথা যদি আমি একটু বলি, তারা আরো আগে গেছেন ইতালিতে। তো সেক্ষেত্রে তারা যখন প্রথম যায়, প্রথম 2 বছর তারা কাজ করেছে, টুকটাক কাজ করেছে, কিন্তু কোনো কাগজপত্র না থাকার কারণে হয়তোবা তারা মানে টাকা কিন্তু বাংলাদেশে দিতে পারে না। 2 বছর শুধু নিজেরা কোনো রকম খেয়ে পড়ে ছিল ওই মানে ইতালিতে। তো সেক্ষেত্রে 2 বছর পর যখন কোনো কাগজপত্রের ব্যবস্থা হয়, তারপর তারা ইনকাম হয়তোবা 1 থেকে 1.5 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারে এখন। তো সেক্ষেত্রে দেখেন, এই যে এত টাকা খরচ করে ইতালিতে মানে যাওয়ার পর আরো 2 বছর ওইখানে মানে এভাবে অবৈধভাবে কাজ করতে হয়, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। আর বিদেশের প্রতিটা কাজই কষ্ট। আপনি বাংলাদেশে যেটা করেন সেটার থেকে 10 গুণ বেশি কষ্ট হচ্ছে প্রবাসের কাজ। তো সেক্ষেত্রে এখন হয়তোবা যে আমার 2 ফ্রেন্ড মানে আছে ইতালিতে, হয়তোবা এখন ভালো অবস্থা বলতে, দেখেন এখন কিন্তু আমার সাথে যখন কথা হয় তারা কিন্তু সত্যিটা বলে যে আসলে আমরা এখন এখানে আসার পর আমাদের আর মানে কিছুই করার নেই, এত টাকা দিয়ে আসছি, এখন আমাদের ইউরোপে থাকতে হবে। হয়তোবা আপনারা দেখবেন যে অনেকেই তো ইউরোপে গিয়ে মানে এভাবে মানে ফোন দিয়ে ভিডিও করে এত মানে লাইফ স্টাইল এত ভালো, তারপর হচ্ছে এত কিছু মানে জীবন উপভোগ করতে পারে। এগুলি হচ্ছে দেখেন, ইউরোপ হচ্ছে, আমি জানি বাংলাদেশের থেকে অনেক উন্নত দেশ, এটা মানতে হবে। তো এটার নাম জীবন না যে আপনার মানে এই সুন্দর লাইফস্টাইল আর মানুষের জীবন চলা দেখে আপনার উৎসাহ হবে যে আপনি ওইভাবে জীবনযাপন করবেন। এগুলি আসলে বোকামি ছাড়া কিছু না। আপনি যারা এখানে কষ্ট করার পরে যদি একটু হাতে একটু সময় বের করে এভাবে ভিডিও তৈরি করে কিংবা এই টিকটকে ভিডিও আপলোড করে, ওইগুলি দেখে যদি আপনারা মানে সত্যিটা মনে করেন, তাহলে আপনারা এখনো বোকার স্বর্গে বাস করেন। আজকে আমি আমার কথা বলি যে আমি এখানে এত কষ্ট করতেছি, তো আমি কিন্তু এখানে অনেক পরিশ্রম করি এবং আমার কাজটা কিন্তু খুব বেশি ভালো না। এখন আমি যদি একটা ভালো ফোন দিয়ে বাইরে গিয়ে ভিডিও শুট করে আমি টিকটকের মধ্যে আপলোড দিই কিংবা ভালো পরিস্থিতিতে গিয়ে আমি ভিডিও আপলোড দিই,
তো ওইটাকে তো আপনারা বাস্তবতা মনে করবেন, কিন্তু আমার বাস্তবতা তো ওইটা না। আমি যে পরিশ্রম করি, যে কাজ করি, ওইটাই আমার বাস্তবতা। তো আমি বলবো যে বিদেশে আসাটা কিন্তু খুব বেশি মানুষের জীবনে পরিবর্তন এনে দিতে পারে না যদি আপনি সঠিক দক্ষতা না নিয়ে আসেন। আর আপনারা যে অবৈধ পথে বিদেশে আসেন, হোক সেটা মধ্যপ্রাচ্য, হোক সেটা ইউরোপ, আর ইউরোপের ক্ষেত্রে অবৈধ পথটাই কিন্তু বাংলাদেশে চালু আছে। তো আমি বলবো যে এই অবৈধ পথে আপনারা বিদেশে যাওয়া বন্ধ করেন এবং আপনারা চেষ্টা করেন যে আপনারা যে টাকা খরচ করে বিদেশে যান ওই টাকা দিয়ে আপনারা দেশে ব্যবসা শুরু করেন। দেখবেন আপনারা ওইখান থেকে আপনারা যে 5 বছর পর আপনাদের যে অবস্থান হবে, ওই অবস্থান থেকে আপনারা বিদেশে কাজ করতে না, আপনারা ঘুরতে যেতে পারবেন, টুরিস্ট বিষয়ে আপনারা যেতে পারবেন। এভাবে 20-30 লাখ টাকা দিয়ে নৌপথে, তারপর ড্রামের ভিতর থেকে আপনি বিদেশে যাবেন, ওইটার নাম বিদেশে যাও না ভাই, ওইটা আপনি ইউরোপে যাচ্ছেন, ওইটা আপনি মৃত্যুর দিকে যাচ্ছেন। আমিও একটা সময় অনেক ইচ্ছা ছিল ইউরোপে যাওয়ার, এখনো আছে, কিন্তু আমি কিন্তু এমনটা করব না যে আমার জীবনের রিস্ক নিয়ে। তারপর হচ্ছে দেখেন, আমাকে প্রতিটা মানুষের এটা চিন্তা করা উচিত যে আমি সবসময় চেষ্টা করব আমি যেন ভালোভাবে ভালো কোনো কিছু করে পরিবারকে সাপোর্ট করতে পারি। এখন আমি যদি এটা চিন্তা করিনি যে না, আমার একসাথে অনেকগুলি টাকা লাগবে, আমি একটা কিছু করতে হবে আমাকে, সেই ক্ষেত্রে আপনি যদি ওই রিস্কটা আপনি নিয়ে নেন, সেক্ষেত্রে কি হবে, আপনার যদি কিছু হয়ে যায় আপনার পরিবার কিন্তু আপনার সাথেই শেষ। তো পরিবারের জন্য ভালো কোনো কিছু করা এটা না যে ইউরোপে যাওয়াই হচ্ছে পরিবারের জন্য ভালো কোনো কিছু করা। ইউরোপে কিছু নাই, আপনার খুব বেশি ভালো একটা লাইফ স্টাইল আপনি বানাতে পারবেন, চলাফেরা করতে পারবেন তাদের মতো। ওইটাতে যেমন আপনি প্রতি মাসে 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করবেন, ওইখানে আপনার ওই রকমভাবে খরচও করতে হবে। তো সেই ক্ষেত্রে যারা মনে করেন যে ইউরোপে যাবেন, ইউরোপে গিয়ে আপনারা ইউরোপের নাগরিকত্ব নেবেন, তারপর হচ্ছে ওইখানে আপনারা থাকবেন স্থায়ীভাবে, ওইটার থেকে আপনারা বাংলাদেশে যারা আছেন, বাংলাদেশে কিছু করার চেষ্টা করেন। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে নিজের সাথে নিজের ফ্যামিলিকে কখনো ধ্বংসের দিকে ফেলে দিবেন না। আর যে ভাইটি মাদারীপুরে, যে সজীব ভাই নামে একজন বাংলাদেশি ভাই মৃত্যুবরণ করেছেন, ওনার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে বিনীতভাবে সকল প্রবাসী ভাইদের পক্ষ থেকে অনুরোধ করছি, এবং যারা এই প্রতারণার চক্রের সাথে জড়িত এবং যারা এই কাজটি প্রতিনিয়ত করতেছে তাদেরকে কঠিন থেকে কঠিন বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছে, এবং খুব শীঘ্রই যেন এই ইউরোপে যাওয়ার পথটাকে সহজ করে দেয়, এবং এটা যদি অবৈধ পথ হয়ে থাকে তাহলে এটাকে বন্ধ করে দেওয়া হোক। কেউ যেন আমার দেশের কোনো ব্যক্তি যেন ওই অবৈধ পথে বিদেশে না যায়। যদি রেমিটেন্সের এতই প্রয়োজন হয়, যদি বাহিরের টাকার দেশের যদি এতই পরিবর্তন হয়, তাহলে আমি বলবো যে সরকারিভাবে যে এজেন্সিগুলি আছে ওইগুলিতে, এবং যে এজেন্সিগুলি বেসরকারিভাবে কাজ করতেছে তারাও যদি অবৈধ বৈধ পথে না পাঠাতে পারে, ওই এজেন্সিগুলিকেও সরকারিকরণ করার জন্য জোর দাবি জানাচ্ছি, এবং প্রতিটা মানুষকে বৈধ পথে বিদেশে যাওয়ার জন্য যে কোনো প্রক্রিয়া কিংবা যে কোনো সিস্টেম যেন চালু করা হয়। আমার বাংলাদেশ থেকে একমাত্র অবৈধ পথ চালু আছে। ইন্ডিয়া থেকে আপনি দেখেন, ইন্ডিয়া থেকে কিন্তু আপনার ইউরোপ কান্ট্রিতে যাওয়া কিন্তু খুব ইজি। তো সেক্ষেত্রে ইন্ডিয়া থেকে কিন্তু বৈধ পথে ইউরোপে যাওয়া যায়, অথচ ইন্ডিয়ানরা কিন্তু 2 থেকে 3 লাখ কিংবা 4 লাখ টাকা লাগে, সেক্ষেত্রেও তারা 4 লাখ টাকাকেও তারা অনেক বেশি মনে করে, তারা কিন্তু যায় না ইউরোপের মতো কান্ট্রিতে। আমাকে কিছুদিন আগে আমার এক ইন্ডিয়ান ফ্রেন্ড আছে, ও আমাকে বলছে যে যদি আমি ইন্ডিয়াতে যাই তাহলে আমাকে আধার কার্ড নাকি একটা কার্ড আছে, ওইটা করে দিলে আমি ওইখান থেকে খুব সহজে আমি ইউরোপে যেতে পারবো, হয়তো বা আমার 2 থেকে 2.5 লাখ টাকা খরচ হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটার প্রয়োজন আমি মনে করি না। আমার এবং আপনার যদি কোনোদিন বৈধ পথে যাওয়ার এবিলিটি আপনার হয়, তখন আপনারা ইউরোপে যান, তখন আপনারা আপনাদের লাইফস্টাইল দেখান। কিন্তু অবৈধ পথে আপনারা নৌপথে ইউরোপে যাবেন, মাঝপথে আপনাদেরকে প্রতারণার দালালরা এভাবে আপনাদেরকে মেরে ফেলবে, ওইটা আপনাদের পরিবারের জন্য কতটা কষ্টকর এটা আর আপনাদেরকে বোঝানোর মতো কোনো ভাষা নাই।
সেক্ষেত্রে আমি সবাইকে বলবো, সবাই সতর্কতা অবলম্বন করে বিদেশে আসেন, এবং যারা যে কোনো রাষ্ট্রে যাবেন আপনারা ভালো একটা কাজ শিখেন এবং চেষ্টা করবেন যে বাংলাদেশে যে সরকারি এজেন্সিগুলি আছে ওইগুলিতে আপনারা আসার চেষ্টা করবেন, এবং সরকারকে এটার প্রতি কঠিন থেকে কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।